শুভেচ্ছা সবাইকে। ইউসেফ বাংলাদেশ ও A2I এর যৌথ প্রযোজনায় পরিচালিত আজকের অনলাইন ক্লাসে মাপ ও হিসাব নিকাশ। তার আগেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি লুৎফুন্নাহার বেগম, গার্মেন্টস ফিনিশিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ট্রেড, ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল, চট্টগ্রাম। বন্ধুরা, দেশে এখন করোনা পরিস্থিতির কারণে সবকিছুই লকডাউন অবস্থায় আছে। স্কুল, কলেজ, ভার্সিটি সবগুলোই বন্ধ। টেকনিক্যাল স্কুলগুলো বন্ধ, টিউশন বন্ধ, বেস বন্ধ। তো পড়াশোনাটা আসলে বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে। তো এখন এই পরিস্থিতির কারণে আপনাদের কথা চিন্তা করেই আমরা আয়োজন করেছি এই অনলাইন ক্লাসের। যারা চাকরির সন্ধানী তাদের জন্য সুখবর হলো বর্তমান বাজারে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আর আমাদের এই কোর্সটি গার্মেন্টস ফিনিশিং সেকশনে আপনাকে আপনার চাকরির নিশ্চয়তা নিশ্চিত করবে। আমরা আপনাদের গার্মেন্টস ফিনিশিং এর বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। গত ক্লাসে আমরা বিভিন্ন রকম পাওয়ার মেশিনের নাম, কাজ এবং বিভিন্ন পার্টসের নামগুলো জেনেছিলাম। বিভিন্ন নিডেলের নাম, কোন মেশিনের কাজ কি সে সম্বন্ধে অবগত হয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা পাওয়ার মেশিনের পার্টসগুলোর নাম এবং কোনটার কি কাজ সে সম্পর্কে অবগত হয়েছিলাম। এই পার্টগুলো পড়ে নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ক্যালকুলেশন। আজকে যে সকল বিষয়ে আপনারা অবগত হবেন সেগুলো হচ্ছে সাধারণ হিসাব নিকাশ সম্পর্কে জানতে পারবেন, পরিমাপ যন্ত্র সম্পর্কে জানতে পারবেন, পোশাকের পরিমাপ সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন প্রকারের পোশাকের ভিন্ন ভিন্ন মাপ সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ মেজারমেন্ট সম্পর্কে আমরা আজকের যে পার্টগুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আসুন রেডিমেড গার্মেন্টস সেক্টরে মাপ পদ্ধতি ও হিসাবের কার্যক্রম। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পরিমাপ বলতে কি বোঝায়। আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথেই মাপঝোঁকের ব্যাপারটি জড়িত। এছাড়া বিভিন্ন গবেষণার ক্ষেত্রে সূক্ষ্ম মাপঝোঁকের প্রয়োজন হয়। এই জন্য আমাদেরকে জানতে হবে পরিমাপ বলতে কি বোঝায়। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। তাছাড়া সেই বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও ওজনের একক প্রকাশকারকে পরিমাপ বলে। তাহলে আমরা বুঝতে পেরেছি পরিমাপ বলতে কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রকাশ করার একককে বোঝানো হয়। আমরা পরিমাপের সংজ্ঞা বুঝতে পারলাম। যে আদর্শ ভৌত রাশির সাথে তুলনা করে অন্যান্য রাশির পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে। আরএমজি সেক্টরে নানা ধরনের মেজারমেন্ট থাকে, আর এই সকল মেজারমেন্টের জন্য বিভিন্ন প্রকার মেজারিং ইউনিট প্রচলিত রয়েছে। পরিমাপের এককের বিভিন্ন পদ্ধতি রয়েছে, এদের মধ্যে নিচের তিনটি অধিক আলোচিত। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, অর্থাৎ এফপিএস পদ্ধতিতে আমরা দৈর্ঘ্যের একক কি ধরবো? ফুট। ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। এফপিএস পদ্ধতির যে এককগুলো আছে আমরা সেটা দেখতে পেলাম। এখন দেখি এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। আপনারা কি বুঝতে পেরেছেন? দৈর্ঘ্যের একক মিটার। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড।
এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সিজিএস পদ্ধতিতে। আমরা দেখে নিই, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যের কারণে প্রাচীনকাল থেকেই পরিমাপের প্রচলন ছিল। বৈজ্ঞানিক তথ্যের আদান প্রদান ও ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য সারা বিশ্বে পরিমাপের একই রকম আদেশের প্রয়োজন পড়ে। এ থেকে 1960 সালে গোটা বিশ্বে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়। এককের এই পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি বা সংক্ষেপে এসআই পদ্ধতি। আমরা দেখে নেই এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড। এখন আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি সেখানে দৈর্ঘ্য পরিমাপের ব্রিটিশ এককগুলো দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 12 ইঞ্চি সমান 1 ফুট, 3 ফুট 1 গজ, 1760 গজে 1 মাইল। এখন দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক পদ্ধতি ও ব্রিটিশ পদ্ধতির মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। 1 মিটার সমান 39.37 ইঞ্চি, 1 কিলোমিটার সমান 0.62 মাইল, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 1 গজ সমান 0.9144 মিটার। আমাদেরকে গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি জব করতে চাই বা ফেব্রিক্সের মেজারমেন্ট করতে চাই তাহলে অবশ্যই মিটারের সাথে যে ইঞ্চির সম্পর্ক, গজের সাথে মিটারের সম্পর্ক, এই সম্পর্কগুলো আমাদের অবশ্যই জানতে হবে, কারণ এটা একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। 1 মাইল সমান 1.6 কিলোমিটার। ইঞ্চি থেকে সেন্টিমিটার রূপান্তর কনভার্টার একটি প্রয়োজনীয় দৈর্ঘ্য রূপান্তর ক্যালকুলেটর, যা ইঞ্চি একক থেকে সেন্টিমিটার এককে রূপান্তর করতে কার্যকরভাবে ব্যবহৃত হয়। আমরা দেখে নিচ্ছি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। আমাদের মাস্ট বি এই জিনিসটি জানতে হবে, কারণ গার্মেন্টস ফ্যাক্টরিতে 2 ধরনের মেজারমেন্ট রয়েছে, ইঞ্চি ও সেন্টিমিটার। আমরা ইঞ্চির মাপও জানবো, আবার সেন্টিমিটারের মাপটিও জানবো, এবং ইঞ্চির সাথে সেন্টিমিটারের যে সম্পর্ক রয়েছে সেটা অবশ্যই আমাদের আয়ত্ত করতে হবে। মিলিমিটার। মিলিমিটার মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একটি একক, যা 1 মিটারের 1000 ভাগের 1 ভাগের সমতুল্য। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা মিলিমিটার কতটুকু ছোট, কিন্তু এই ছোট মাপটিও অবহেলার যোগ্য নয়, কারণ আমরা যখন ফ্যাক্টরিতে কোয়ালিটি ডিপার্টমেন্টে জব করব তখন এই মিলিমিটার নিয়েও কিন্তু আমাদের অনেক কিছু কাজ করতে হবে, কারণ এখানে কোনো কিছু ছাড় দেওয়া হয় না। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এটা আমরা জানি। 1 ইঞ্চিতে এবার কত মিলিমিটার আপনাদের অবশ্যই ধারণা হয়ে গেছে, 25.4 মিলিমিটার, অর্থাৎ মিলিমিটারটা কতটুকু ক্ষুদ্র বোঝা যাচ্ছে। 12 ইঞ্চি সমান 1 ফুট, 36 ইঞ্চি বা 3 ফুটে 1 গজ, 39.37 ইঞ্চিতে 1 মিটার। আমরা এখানে ইঞ্চির সাথে বিভিন্ন এককের যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কারণ ইঞ্চির সাথে আমাদের অবশ্যই বিভিন্ন এককের সম্পর্কগুলো জানতে হবে, তা এর না হলে আমাদের মেজারমেন্ট করা সম্ভব হবে না, এবং মেজারমেন্ট ইন্সপেকশন করতে হলে অবশ্যই আমাদের ইঞ্চির সাথে বিভিন্ন এককের সম্পর্কগুলো নলেজে রাখতে হবে। মেজারমেন্ট টেপ, এই টেপটি নিশ্চয়ই আপনারা সবাই চিনেন। এই টেপ নিয়ে আজকে আমাদের পুরো সেশনটি কাজ করব। সকল উৎপাদনমুখী শিল্পের মতোই গার্মেন্টসও মেজারমেন্ট টেপের ব্যবহার কোনো বিকল্প নেই, কিন্তু আমরা অনেকেই জানি না একটি মেজারমেন্ট টেপ কিভাবে ব্যবহার করতে হয়। তাই যারা নতুন তাদের জন্যই আজকের টপিকটা। একটি মেজারমেন্ট টেপে সাধারণত 5 ফিট অর্থাৎ 5 ফিট দৈর্ঘ্য 0 থেকে 60 ইঞ্চি পর্যন্ত
থাকে এবং অন্য পাশে থাকে সেন্টিমিটারে মেজারমেন্ট 0 থেকে 150 সেন্টিমিটার অর্থাৎ 1500 মিলিমিটার পর্যন্ত দাগ কাটা থাকে। এছাড়া প্রতিটি মেজারমেন্ট ট্যাব দেখা যায় যে 15 দিন পরপর ক্যালিব্রেশন করানোর প্রয়োজন হয়। এছাড়া আমরা এখন বর্তমানে স্টিলের যে মেজারমেন্ট ট্যাবটি আছে সেটি ব্যবহার করাই বাঞ্ছনীয়, কারণ এটি 15 দিন পরপর আর ক্যালিব্রেশন করানোর প্রয়োজন হয় না। আর তাছাড়া নামি দামি যে ব্র্যান্ডের বায়াররা আছে তারা কিন্তু এই স্টিল মেজারমেন্টের টেপটি ব্যবহার করার আপনাদেরকে নির্দেশ দিবেন। মেজারমেন্ট টেপের সম্বন্ধে আরেকটু জেনে নিই। যে ফিতার উপর অঙ্কিত রেখা এবং সংখ্যার সাহায্যে কোনো জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সঠিকভাবে পরিমাপ করা হয় বা করা যায় তাকেই মেজারমেন্ট টেপ বা মাপের ফিতা বলে। মেজারমেন্ট টেপে সাধারণত দু ধরনের মাপ থাকে, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম। মেজারমেন্ট টেপে দুই ধরনের মাপ থাকে, একটি হলো ইঞ্চির মাপ, অন্যটি সেন্টিমিটার মাপ। অর্থাৎ এক পাশে থাকে ইঞ্চির মাপ, অন্য পাশে সেন্টিমিটারের মাপ থাকে। ইঞ্চি থেকে সুতা রূপান্তর কনভার্টার একটি প্রয়োজনীয় দৈর্ঘ্য রূপান্তর ক্যালকুলেটর, যা ইঞ্চি একক থেকে সুতা এককে রূপান্তর করতে কার্যকরভাবে ব্যবহৃত হয়। আমরা এখন দেখে নিব যে ইঞ্চি থেকে কিভাবে সুতায় রূপান্তর করা যায়। এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ ইঞ্চির যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলো রয়েছে সেগুলো আমাদের না জানলে মেজারমেন্ট করা সম্ভব হবে না। 1 ইঞ্চিতে 8 সুতা। আমরা দেখতে পাচ্ছি 1 ইঞ্চিকে ছোট ছোট 8টি ভাগ করা হয়েছে। এই 8টি ভাগেরই প্রত্যেকটি অংশকে আমরা বলবো সুতা। 1 ইঞ্চিতে 8 সুতা আমরা জানি। এখন যদি 1 ইঞ্চিকে 16 ভাগ করা হয়, আমরা সেই ভাগগুলোকে কোনটার নাম কি আমাদের অবশ্যই জানতে হবে। বন্ধুরা, আমরা এখন 1 ইঞ্চিকে 16 ভাগ করে সেই ভাগগুলোর নামগুলো এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা 1 ইঞ্চি সমান 8 সুতা, সুতরাং 16 ভাগের 1 ইঞ্চি সমান আধা সুতা। 8 ভাগের 1 ইঞ্চি সমান 1 সুতা। 16 ভাগের 3 ইঞ্চি সমান 1.5 সুতা। 8 ভাগের 2 বা 4 ভাগের 1 ইঞ্চি সমান 2 সুতা। 16 ভাগের 5 ইঞ্চি সমান 2.5 সুতা। 8 ভাগের 3 ইঞ্চি সমান 3 সুতা। 16 ভাগের 7 ইঞ্চি সমান 3.5 সুতা। 8 ভাগের 4 বা হাফ ইঞ্চি সমান 4 সুতা। 16 ভাগের 9 ইঞ্চি সমান 4.5 সুতা। 8 ভাগের 5 ইঞ্চি সমান 5 সুতা। 16 ভাগের 11 ইঞ্চি সমান 5.5 সুতা। 6 ভাগের 8 বা 4 ভাগের 3 ইঞ্চি সমান 6 সুতা। 16 ভাগের 13 ইঞ্চি সমান 6.5 সুতা। 8 ভাগের 7 ইঞ্চি সমান 7 সুতা। 16 ভাগের 15 ইঞ্চি সমান 7.5 সুতা। আর 1 ইঞ্চি যে 8 সুতা সেটা আমরা আপনাদেরকে একটু আগেই জানানোর চেষ্টা করেছিলাম। এখন আমরা যে 1 ইঞ্চির 8টি ভাগ রয়েছে ছোট ছোট, সেগুলোকে ইংরেজিতে কোনটার নাম কি সেগুলো জানার একটু চেষ্টা করি। প্রথমে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরে 1/8 লেখা, তার মানে 8 ভাগের 1 অংশকে আমরা ইংলিশে 1/8 বলবো। এবং 2 নম্বরে যে দাগটি রয়েছে সেটি হলো 2 সুতা, ইংলিশে একে 1/4 বলে। 3 নম্বর দাগটা যেটা দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে 3/8, অর্থাৎ 3/8 বলতে আমরা বুঝবো 3 সুতা। 4 নম্বরে যে লাল দাগটি দেখা যাচ্ছে সেটি হলো হাফ ইঞ্চি, অর্থাৎ 4 সুতা। 5 নম্বরে যে দাগটি দেখানো হয়েছে সেটি হলো 5/8। 6 নম্বরে যে দাগটি দেখানো হয়েছে সেটি হলো 3/4। 7 নম্বরের দাগটি 7/8। আর লাস্টের আমরা বুঝতে পেরেছি যে 8 সুতায় 1 ইঞ্চি। প্রত্যেকটি সুতার যে আলাদা আলাদা নাম আছে আমরা অবশ্যই এতক্ষণে আয়ত্ত করতে পেরেছি, এবং আমরা দেখতে পেরেছি যে যেগুলো জোড় সংখ্যা রয়েছে সেগুলো ক্যালকুলেশন করে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে, আর বাকি যেগুলো বিজোড় সংখ্যা রয়েছে
সেগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়েনি। তার মানে 1/8, 1/4, 3/8, হাফ ইঞ্চি, 5/8, 3/4, 7/8, 1 ইঞ্চি। আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে 1 ইঞ্চি সমান 8 সুতা। এখন আমরা একটা হিসাব করে নিই যে 67 ইঞ্চি সমান কত সুতা। এটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করার চেষ্টা করি। ঐকিক নিয়মে আমরা অঙ্কগুলো করলে সুবিধা হবে। 1 ইঞ্চি সমান 8 সুতা, সুতরাং 67 ইঞ্চি সমান 67 ইন্টু 8। এরপরে আমরা ক্যালকুলেটর টিপ দিলেই বের হয়ে যাচ্ছে আমাদের রেজাল্ট। এখন বন্ধুরা দেখি 68 ইঞ্চি সমান কত সুতা আমরা বের করতে পারি কিনা। অবশ্যই 1 ইঞ্চি সমান 8 সুতা, নেক্সটে 68 ইন্টু 8। ওকে, আমাদের রেজাল্ট বের হয়ে গেছে। গিরা থেকে ইঞ্চিতে পরিণত। অবশ্যই আমাদের আরেকটি একক যেটা ফেব্রিক্স মেজারমেন্টের জন্য একেবারে এসেনশিয়াল, সেইটা হলো গিরা। আমরা গিরার সাথে যে ইঞ্চির সম্পর্কটা রয়েছে সেটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 1 ইঞ্চিতে 2 ইঞ্চি 2 সুতা। আমরা একটু আগেই 2 সুতা কি 4 সুতা 6 সুতা এগুলো আলোচনা করেছি। আপনারা বুঝতে পারছেন যে 1 ইঞ্চিতে 1 গিরায় 2 ইঞ্চি 2 সুতা, এবং 2 গিরায় তার ডাবল অবশ্যই হবে 4 ইঞ্চি 4 সুতা, মানে 4.5 সুতা। 3 গিরায় 6 ইঞ্চি 6 সুতা, আর 4 গিরায় 9 ইঞ্চি। 5 গিরায় 11 ইঞ্চি 2 সুতা। এখন আমরা একটু মেজারমেন্ট টেপের যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, কারণ মেজারমেন্ট টেপ সম্পর্কে যদি আমরা না জানি তাহলে দেখা যাবে যে মেজারমেন্ট টেপের যেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আছে সেগুলো আমরা মেজারমেন্টের সময় ইউজ করতে পারবো না। আমরা মেজারমেন্ট টেপ দেখতে পাচ্ছি। বিভিন্ন প্রকার বাজারে মেজারমেন্ট টেপ পাওয়া যায়। আমরা দেখি যে এই ধরনের মেজারমেন্ট টেপ, ওই রকম স্টিলের মেজারমেন্ট, এগুলো মেজারমেন্ট টেপগুলো দেখা যায়। প্রত্যেকটি ফিতারে আমরা একটু আগে বলেছি যে আলাদা আলাদা মাপ থাকে। সেন্টিমিটার একদিকে, 0 থেকে 150 পর্যন্ত সেন্টিমিটার দাগ কাটা থাকে, অন্যদিকে থাকে ইঞ্চির মাপ। এইভাবে সেন্টিমিটারের দাগগুলো, বড় বড় দাগগুলো যেগুলো রয়েছে সেগুলোকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এইভাবে করে সবগুলো বড় দাগগুলোকে আমরা কি বলবো, সেন্টিমিটার বলবো। সেন্টিমিটারের মধ্যে ছোট ছোট কিছু অংশ রয়েছে, এগুলো আমরা ভালো করে খেয়াল করবো। প্রতিটিকে আবার কি বলে, মিলিমিটার। এখন আমরা দেখে নেই যে 1 সেন্টিমিটারে আসলে কয়টা মিলিমিটারের দাগ রয়েছে। 10টি, অর্থাৎ 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশই কিন্তু 1 মিলিমিটার করে। এখন আমরা যে ইঞ্চির যেই দাগগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেই। এভাবে বড় বড় যে দাগগুলো রয়েছে সেগুলোকে ইঞ্চি বলে। 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, এভাবে করে 5, 6, টোটালি 60 ইঞ্চি পর্যন্ত রয়েছে। ইঞ্চির মধ্যেও আবার কি থাকে, ছোট ছোট কিছু ঘর টানা থাকে, দাগ টানা থাকে। সেই দাগগুলোকে কি বলে বন্ধুরা, সেই দাগগুলোকে আমরা সুতা বলি। তাহলে 1 ইঞ্চিকে কয়টি ভাগ করা হয়েছে, 8টি ভাগ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে এভাবে করে অষ্টম পর্যন্ত আছে, তার মানে 8টি ঘর করা হয়েছে। এই ঘরগুলোকে কি বলছে, সুতা বলছে। প্রথমে যে ঘরগুলো আছে সেগুলো কত ভাগের কত অংশ, আমরা অবশ্যই বুঝতে পেরেছি 8 ভাগের 1 অংশ। প্রত্যেকটি ঘরে 8 ভাগের 1 অংশ করে। এখন প্রত্যেকটি ঘরের যে আলাদা আলাদা নাম আছে সেগুলো একটু জানার চেষ্টা করি। প্রথম ঘরটিকে 1/8, নেক্সটে 1/4, 3 নাম্বার যে ঘরটি রয়েছে সেটি হলো 3/8,
আর 4 নাম্বার ঘর হাফ ইঞ্চি। 5 নাম্বার ঘরকে 5/8, 6 নাম্বার ঘরকে 3/4, আর 7 নাম্বার ঘরকে 7/8, আর 8 নাম্বার ঘর অবশ্যই 1 ইঞ্চি। এরপরে 1 ইঞ্চির পরে যদি আরেকটি ঘরে চলে যাই আমরা, তাহলে ওইটাকে কি বলবো? 1/8। মেজারমেন্টের টেপের আসলে সবগুলো অংশে আমাদেরকে ভালো করে জানতে হবে, না হলে আসলে এগুলো বলতে পারা যাবে না। এই যে আমরা যেই লাল বৃত্তটা দেখতে পাচ্ছি সেটা আসলে কি বলছে? 238। এখন নেক্সটে যেই মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেটাকে কি বলছে? 434। এখন আরেকটি দেখে নিই। 3 ইঞ্চির পরে 2 ঘর গিয়েছে, তার মানে 314। আবার একটু দেখে নেই। 3 ইঞ্চির পরে 5 ঘর গিয়েছে, 6 ঘর, তাহলে সেটাকে কি বলছি? 334। এখন আমরা কিছু মেজারিং ডিভাইস নিয়ে আলোচনা করব, কারণ আমাদের মেজারমেন্ট করতে হলে অবশ্যই কিছু মেজারিং ডিভাইস লাগবে, না হলে মেজারমেন্ট করা সম্ভব হবে না। পরিমাপের জন্য যে সকল সরঞ্জাম ব্যবহার করা হয়ে থাকে সেই সকল সরঞ্জামকে কি বলছে? মেজারিং ডিভাইস বলা হয়। কিছু মেজারিং ডিভাইসের নাম আমরা দেখে নেই। মেজারিং টেপ, স্টিল রুল, ফ্রেঞ্চ কার্ভ অথবা শেপ স্টিক, সেট স্কয়ার, টি স্কয়ার। মেজারমেন্ট টেপের এক পাশে ইঞ্চি মাপ থাকে, এটা আমরা একটু আগেই জেনেছি। যখন কোনো পোশাক বা কোনো কিছু ইঞ্চিতে মাপার প্রয়োজন হয় তখন ফিতার যে দিকে ইঞ্চির দাগ কাটা থাকে সেই দিকেই ব্যবহার করা হয়, আর যখন সেন্টিমিটারে মাপার প্রয়োজন হয় তখন বিপরীত দিকে মাপতে হয়। স্টিল রুল, স্টিল রুল দিয়ে আসলে সাধারণত ছোট বা অল্প দৈর্ঘ্যের জিনিস মাপা যায়, অর্থাৎ পোশাক অথবা পোশাকের তৈরিতে ব্যবহৃত করা যে অন্যান্য সরঞ্জাম রয়েছে, যেমন ফোল্ডিং বোর্ডের দৈর্ঘ্য প্রস্থ, তারপর পলি ব্যাগের লম্বা চওড়া। ফোল্ডিং বোর্ডে মানে আমরা যখন প্যাকেটিং করি তখন একটা বোর্ড ইউজ করা হয় কাগজে, সেই বোর্ডটা দৈর্ঘ্য এবং প্রস্থ যখন মাপার প্রয়োজন হয় তখন আমরা এই স্টিল রুলটা ইউজ করি। এবং পলি ব্যাগের যদি আমাদের লম্বা ও চওড়া মাপতে হয় তখনও আমরা কি করব বন্ধুরা? এই স্টিল রুলটাই ব্যবহার করব। এবার আমরা একটু স্টিল রুলের যে মেজারমেন্টগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। স্টিল রোলের আসলে আমরা একদিকে দেখতে পাচ্ছি ইঞ্চির মাপ, অন্যদিকে থাকে সেন্টিমিটারের মাপ। এখন এই ইঞ্চির মাপ ও সেন্টিমিটারের মাপগুলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে কোনটা কোন দিকে যায়। এই যে বড় বড় যে দাগগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো ইঞ্চির মাপ। আমরা মেজারমেন্ট টেপেও কিন্তু এই মাপগুলো দেখেছি। এখন আমরা স্টিলের যে রুলার আছে সেগুলো মাপ দেখার চেষ্টা করছি। এই যে বড় বড় ঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি। এভাবে করে আমাদের প্রত্যেকটা স্টিলের স্কেল সাধারণত 1 ফিটের অথবা আমরা দেখছি মিটারেও থাকে, 1 মিটারেরও থাকে। এখন আমরা দেখে নেই যে এই যে আমাদের ঘরটা 4-এর পরে যে হাফে চলে গেছে সেই ঘরটারও নিশ্চয়ই আলাদা একটা নাম আছে। আমরা অবশ্যই বুঝতে পারছি যে এটা 4.5 ইঞ্চি। এখন প্রত্যেকটা যে হাফ ইঞ্চি করে আরেকটা করে দাগ থাকে, তার মানে ইঞ্চির যে অর্ধেকে বরাবর যে দাগগুলো আছে স্টিলের স্কেলে সেগুলোকে কি বলছে? হাফ। এখন আমরা দেখতে পাচ্ছি হাফেরও আবার অর্ধেক আছে। তা হাফের যে অর্ধেক সেটাকে আমরা একটু আগে জানতে পেরেছি যে যখন মেজারমেন্ট টেপ বলেছি তখন এটাকে 200টা, ইংলিশে এটাকে বলে 1/4। আমাদেরকে মাস্ট বি এটা আমাদেরকে জানতে হবে যে এটাকে আসলে কি বলছে 1/4। তার মানে হাফ ইঞ্চিও আমরা চিনতে পারলাম এবং 1/4 কোনটাকে বলে সেটাও আমরা চিনতে পারলাম। তাহলে স্টিলের স্কেলের যে মেজারমেন্টগুলো রয়েছে সেগুলো আমাদেরকে মাস্ট বি জানতে হবে। এখন আমরা দেখছি যে হাফ ইঞ্চি বেশি এবং 1 ইঞ্চির চেয়েও আরো 200টা কম, তখন আমরা এটাকে অবশ্যই 600টা, যেহেতু 600টাকে আমরা বলবো কি 3/4। আমরা কি বলবো? ইঞ্চি।
তখন আমাদের কিন্তু এই যে স্টিলের যে স্কেলটা আছে সেই মেজারমেন্টগুলো অবশ্যই আমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে, তাই না? কারণ আমরা মেজারমেন্ট টেপ এবং স্টিলের স্কেল খুব একটা ডিফারেন্স নেই। এখন আসেন আমরা ফ্রেঞ্চ কার্ভ মানে শেপ স্টিকটা আসলে কি কাজে লাগে সেটা একটু দেখে নিই। সাধারণত শরীরের গঠন অনুযায়ী পোশাকের শেপ বা আকৃতি দেওয়ার জন্য যে স্টিক ব্যবহার করা হয় তাকে ফ্রেঞ্চ কার্ভ বা শেপ স্টিক বলে। ওই গোলাকার দাগ অর্থাৎ গলার ডিজাইন করার জন্য, শেপ দেওয়ার জন্য টেলার সাধারণত এই ধরনের স্কেলগুলো কি করে ব্যবহার করে থাকে। সেট স্কোয়ার, সেট স্কোয়ার হলো সাধারণত ব্যবহার করা হয় প্যাটার্ন তৈরির ক্ষেত্রে। সাধারণত দুই ধরনের সেট স্কোয়ার থাকে, প্রতিটি সেট স্কোয়ারের উপস্থিত কোণ অনুযায়ী তাদের নামকরণ করা হয়েছে। আর এই সেট স্কোয়ারগুলো আসলে প্যাটার্ন অর্থাৎ পোশাক তৈরির পূর্বে যে প্যাটার্ন বোর্ডের ড্রয়িংটা করা হয় এই ড্রয়িং এর জন্য এই সেট স্কোয়ারটা ব্যবহার করা হচ্ছে। এটা দিয়ে সাধারণত সমান্তরাল লাইন ও উলম্ব লাইন আঁকা যায়। আমরা অবশ্যই কোণের ভিত্তিতে এগুলোর নাম করা হয় সেট স্কোয়ারগুলো। টি স্কয়ার, টি স্কয়ার একটি প্রযুক্তিগত অঙ্কন যন্ত্র যা প্রধানত একটি খসড়া টেবিলের উপরে আনুভূমিক রেখা আঁকার জন্য গাইড হিসেবে ব্যবহার করা হয়। রিলেভেন্ট ডকুমেন্ট, আচ্ছা প্রাসঙ্গিক নথি, আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কিছু প্রাসঙ্গিক নথিপত্রগুলো ব্যবহার করা লাগে সেগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে যেগুলোর নাম কি। এখন প্রথমে যে নামটি দেখতে পাচ্ছেন সেটি হলো টেকনিক্যাল ম্যানুয়াল অর্থাৎ কারিগরি ম্যানুয়াল। এরপরে স্পেসিফিকেশন অর্থাৎ নির্দিষ্টকরণ, স্কেচের একটা অবশ্যই লাগবে কারণ মেজারমেন্টের জন্য স্কেচ প্রয়োজন, চার্টস লাগবে এবং ফটোগ্রাফস লাগবে। এখন আমরা পোশাকের প্রাপ্ত পরিমাপগুলো কোনটার উপর ভিত্তি করে সেগুলো একটু দেখে নেই। লেন্থ, লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য ও লম্বা। ওয়েট অর্থাৎ প্রস্থ ও চওড়া। নেক্সটে রয়েছে ওয়েট, ওজন। এট লাস্ট রয়েছে টলারেন্স অর্থাৎ সহ্য সীমা। এখন আমরা প্রত্যেকটা একটু ডিটেলস একটু জেনে নিই। লেন্থ অর্থাৎ পোশাকের লম্বার মাপকে লেন্থ বলা হয়ে থাকে। সাধারণত সিবি থেকে বটম পর্যন্ত যে মাপ নেওয়া হয় তাকে পোশাকের দৈর্ঘ্য পরিমাপ বলা হয়। আমরা একটু দেখে নিই, একটা ছবিতে দেওয়া হয়েছে সিবি লেন্থ অর্থাৎ সেন্টার ব্যাক একটা পয়েন্ট থেকে একেবারে হ্যাম পর্যন্ত যে মেজারমেন্টটি করা হয়েছে সেটাকে বন্ধুরা আমরা কি বলবো, লেন্থের মেজারমেন্ট। নেক্সটে রয়েছে উইথ, প্রস্থ ও চওড়া। এটা সাধারণত পোশাকের বডির চওড়ার মাপ বুঝায়, মানে আমরা বডির যেই চওড়া রয়েছে সেই মাপটিকে বোঝানো হয়েছে। এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি ক্রস পয়েন্ট টু ক্রস পয়েন্টে যে মেজারমেন্টটি রয়েছে সেটি হলো উইথের মেজারমেন্ট। বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি ওয়েট অর্থাৎ ওজন। তৈরিকৃত পোশাকের ফেব্রিকের ওজন পরিমাপকে বোঝায়। শাকসবজির ওজন আছে, ফেব্রিক্সের অবশ্যই ওজন আছে। আমরা ফেব্রিক্সের ওজন দেওয়া লাগবে কারণ এটা যখন প্যাকেজিং করা লাগে তখন ওয়েটের উপর ভিত্তি করে কিন্তু প্যাকেজিং হয়। তাহলে আমাদের ওয়েটটা আমরা বুঝতে পেরেছি তৈরিকৃত পোশাকের ফেব্রিকের ওজন পরিমাপকে বোঝায়। এট লাস্ট আমরা যেটা বুঝবো সেটা হলো টলারেন্স অর্থাৎ টলারেন্স বলতে কি বোঝায়, সহ্য সীমা। টলারেন্স হচ্ছে বায়ার নির্ধারিত পরিমাপের কাছাকাছি এমন একটি পরিমাপ যা বায়ারের দেওয়া নির্দিষ্ট মাপের একটু কম বা বেশি হতে পারে, যা বায়ারের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে অর্থাৎ বায়ার এটাকে গ্রহণ করবে। তার মানে এটা হলো টলারেন্স। অনেক সময় কিন্তু লেখা থাকে জিরো টলারেন্স, আমরা তখন কি বলি যে এইটার মধ্যে কোনো স্যাক্রিফাইস নেই। আবার অনেক সময় কিন্তু মেজারমেন্ট শিটে লেখা থাকে যে 1/4 টলারেন্স অর্থাৎ 1/4 মেজারমেন্টের যদি কম বেশি হয় তখন বায়াররা এটা একটা অ্যাকসেপ্টেবল হিসেবে নিয়ে নেয়। তাহলে টলারেন্স অবশ্যই আমাদেরকে জানতে হবে। এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হলো মেজারমেন্ট পয়েন্ট। আমরা যদি মেজারমেন্ট করতে যাই অবশ্যই মেজারমেন্ট পয়েন্টগুলো যদি আমরা না জানি এবং না চিনি তাহলে মেজারমেন্ট করব কিভাবে। এখন আমরা যে ছবিটা দেখছি সেটার মধ্যে দেখেন প্রথমেই রয়েছে নেক সার্কমফারেন্স অর্থাৎ নেকের মাপটাকে সার্কমফারেন্স অর্থাৎ ঘুরিয়ে মাপ নেওয়া, গলার চারিদিকে ঘুরিয়ে আমরা মাপটা নিব। এরপরে রয়েছে আর্ম লেন্থ অর্থাৎ হাতের লম্বার মাপ, চেস্ট অর্থাৎ বুকের মাপ, ওয়েস্ট অর্থাৎ কোমরের মাপ, ইনসিম আমরা ইনসিম সাধারণত প্যান্ট যখন তৈরি করা হয় তখন বন্ধুরা প্যান্টের মাপের সময় ইনসিমের মাপ নেওয়া লাগে। আমরা এই মাপগুলো মেজারমেন্ট পয়েন্টগুলো অবশ্যই বুঝতে পারছি। আমরা আরেকটা দেখে নেই মেজারমেন্ট পয়েন্টের আরেকটা স্লাইড। এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন চেস্ট, অ্যারাউন্ড চেস্ট অর্থাৎ চেস্টের যে মাপটি আছে সেটা চারিদিকে ঘুরিয়ে মাপটা নেওয়া হয়েছে, 1 নাম্বার পয়েন্টে আছে।
2 নম্বর পয়েন্টে রয়েছে ওয়েস্ট, অর্থাৎ অ্যারাউন্ড ওয়েস্ট। আবার দেখেন চারদিকে ওয়েস্টের মাপটা, কোমরের মাপটা ঘুরিয়ে নিতে হবে। হাইট, হাইট এখানে লিখে আছে প্রথমে 3 নম্বরে ফ্রম হেড টু ফ্লোর, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত মাপটা। আর যদি আমরা আবার হাইটের মাপ দু ধরনের আছে, একটা শোল্ডার থেকে ফ্লোর পর্যন্ত, আর এখানে যেহেতু হাইট ফ্রম হেড টু ফ্লোর লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি যে এটাও একটা মেজারমেন্ট। এরপরে লেখা আছে ফ্রম শোল্ডার টু শোল্ডার, অর্থাৎ শোল্ডার থেকে শোল্ডারেরও মেজারমেন্ট করতে হয়। এরপর নেক্সটে রয়েছে ফ্রম শোল্ডার টু ওয়েস্ট, অর্থাৎ কোমর পর্যন্ত, শোল্ডার থেকে কোমরের পর্যন্ত। এর পরের মাপটি রয়েছে ফ্রম ওয়েস্ট টু নি, অর্থাৎ কোমর থেকে হাঁটু পর্যন্ত মাপ। এরপরে রয়েছে আর্ম আই, অর্থাৎ অ্যারাউন্ড স্লিভ হোল, আমরা এটাকে আর্ম হোলও বলে থাকি, মানে আর্মের যেদিকে হাতটা ঢুকানো হবে সেই হাতের এই খোলা জায়গাটাকেই বলা হচ্ছে বাইসেপ অ্যারাউন্ড বিগেস্ট আপার আর্ম। বাইসেপটা হলো আর্মের সবচেয়ে উঁচু জায়গাটা, সেটাকে বাইসেপ বলে। এরপরে হিপ অ্যারাউন্ড হিপ, মানে হিপের মাপটাকে কি করতে হবে আমাদেরকে রাউন্ড করে নিতে হবে, 9 নম্বরে যে মাপটা রয়েছে। এরপর লাস্টে রয়েছে ফ্রম শোল্ডার টু ফ্লোর, আমি একটু আগে আপনাদের বলেছি শোল্ডার থেকে ফ্লোর পর্যন্ত আমাদের মেজারমেন্ট করতে হয়। এখন আমরা আরেকটি মেজারমেন্টের পয়েন্টগুলো দেখতে পাচ্ছি। এখানে প্রথমেই আছে হাইট, অর্থাৎ একেবারে টপ টু বটম পর্যন্ত হাইট দেখানো হয়েছে। এরপরে আছে হিপ, হিপের মাপটাকে আমাদের অবশ্যই কিন্তু জানতে হবে বন্ধু। এরপরে রয়েছে বাস্ট, অর্থাৎ বুকের মাপ। বুকের মাপ আমরা কোথায় নিই, বুককে আবার ওয়েস্ট চেস্টও বলা হচ্ছে। এরপরে রয়েছে ওয়েস্ট, অর্থাৎ কোমরের মাপ। অ্যাট লাস্ট যে মাপটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো হোলো টু হ্যাম, অর্থাৎ গলার যে হাড়টা রয়েছে, হাড় থেকে একেবারে হ্যাম পর্যন্ত যে মেজারমেন্টটা করতে হচ্ছে সেটাকে বলছি আমরা হোলো টু হ্যাম। আমরা অবশ্যই মেজারমেন্ট পয়েন্টগুলো বুঝতে পেরেছি। ওকে, আসলে মেজারমেন্ট পয়েন্টগুলো যদি আমরা ঠিকমতো না চিনি তাহলে দেখা যাবে যে মেজারমেন্ট করতে গেলে গার্মেন্টসে সঠিকভাবে মেজারমেন্ট করা যায় না। কারণ মেজারমেন্ট করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রত্যেকটি মেজারমেন্ট পয়েন্ট অ্যাকুরেট চিনতে হবে, জানতে হবে। কারণ না হলে মেজারমেন্ট করে আপনি কোথায় লিখবেন, এই প্রত্যেকটা শিটে তো মেজারমেন্টের পয়েন্টগুলো আপনাকে জানতে হবে। মেজারমেন্ট করার পরেও এই শিটে আপনি মেজারমেন্টগুলো লিখবেন। এখানে আমি কিছু বিভিন্ন টাইপের পোশাকের যে মেজারমেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই, আমি পরবর্তী ক্লাসগুলোতে এই মেজারমেন্ট পয়েন্টগুলো প্রত্যেকটি ডিটেলস করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসলে যখন আমরা পোশাকের পরিমাপ যদি সঠিকভাবে না নিতে পারি তাহলে দেখা যাবে যে পোশাকের যে সৌন্দর্য থাকে সেটা বজায় থাকবে না। এই কারণে আমাদেরকে কি করতে হবে, যে পোশাকের সৌন্দর্য যখন ঠিক রাখার জন্য আমরা অ্যাকুরেট ভাবে মেজারমেন্ট করব। না হলে দেখা যাবে পোশাকটা আপনার সাইজে বড় হয়ে গেছে, না হলে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এতে আপনার কি হবে, পোশাকের সৌন্দর্যটা ঠিক থাকবে না। কাপড় কাটার আগেই কি করতে হবে, মেজারমেন্টটা অবশ্যই জানতে হবে। কারণ কাপড় কেটে ফেললেন এরপর মেজারমেন্টটা সঠিক হলো না, তাতে কিন্তু কাপড়টাই ওয়েস্ট হয়ে গেল। এখন আমরা কিছু মেজারমেন্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, যে মেজারমেন্ট পয়েন্টগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। যেটা জানার বিষয় সেটা হলো এই যে এখানে নেকের মেজারমেন্ট দেখানো হয়েছে। আমরা নেকের মেজারমেন্ট কোথায় করব সেটা দেখে নিই। শোল্ডার, আমরা শোল্ডার কাঁধের মাপ, এই যে আমরা দেখছি শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্টের মেজারমেন্টটি করা হয়েছে। চেস্ট, অর্থাৎ বুকের মাপ, এখানে কিন্তু সারকমফারেন্স মাপটা নেওয়া হয়েছে। স্লিপ, আপনারা একটু দেখে নেন, স্লিপের মাপটা এ বি সি পয়েন্ট দিয়ে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ সেন্টার ব্যাক থেকে মেজারমেন্টটা করা হয়েছে। সেন্টার ব্যাক থেকে শোল্ডার পয়েন্ট, অর্থাৎ বিটা হলো শোল্ডার পয়েন্ট, একেবারে সিটা হলো কাপের অগ্রভাগ পর্যন্ত মেজারমেন্ট করা হয়েছে। এটা হলো স্লিভ লেন্থের মেজারমেন্ট। অর্থাৎ এ যেটা চিহ্নিত করা হয়েছে এটা হলো সেন্টার ব্যাক পয়েন্ট, সিবি পয়েন্ট। নেক্সট যে মেজারমেন্টটি দেখছে শর্ট স্লিপের ক্ষেত্রে, সেখানে শোল্ডার পয়েন্ট থেকে স্লিভের অগ্রভাগ পর্যন্ত মেজারমেন্ট করা হচ্ছে। বাইসেপ, আমরা একটু আগে বলেছি যে হাতের যে উঁচু জায়গা আছে সেটার মেজারমেন্ট। তবে মেজারমেন্ট করার জন্য কিভাবে মেজারমেন্ট টেপটা ধরতে হবে সেটা আমরা এখন এই ছবিতে দেখতে পাচ্ছি। রিস্টের মাপ, অর্থাৎ হাতে কবজির যে মাপে আছে সেটিকে আমরা রিস্টের মাপ বলি। এটা সাধারণত কাপ, যখন ফুল স্লিভ শার্ট আপনি পরবেন তখন অবশ্যই এই মাপটি আমাদের কিভাবে নিতে হবে এটা জানতে হবে। এখন আমরা একটা মেজারমেন্ট শিট দেখতে পাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে মেজারমেন্ট শিটের মধ্যে একটি প্যান্টের ছবি দেওয়া আছে, অর্থাৎ প্যান্ট মেজারমেন্ট শিট, একটা ইন্সপেকশন শিট। এটা বায়ার কর্তৃক নির্দেশিত একটা ইন্সপেকশন শিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে
প্যান্টের সাইজগুলো উল্লেখ করা আছে। আর তারপরেই আছে যে ওয়েস্টের মাপ, এরপরে আছে ইনসিমের মাপ, তারপরে আছে আউটসিমের মাপ। অর্থাৎ একটি প্যান্টের সাইজ অনুযায়ী কি কোনটা কত ইঞ্চি হবে সেটা এখানে উল্লেখ করা আছে। তার মানে আপনাকে দেখে অবশ্যই যখন প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে তখন ফাইনাল ইন্সপেকশনের সময় এই শীটটার সাথে আপনাকে কি করতে হবে, মিলিয়ে নিতে হবে। কারণ দেখা যাবে যে আপনি যখন ওয়েস্টটা আপনার সাইজ অনুযায়ী ঠিক মতো না হবে তখন কিন্তু এটা রিজেক্ট হিসেবে গণ্য হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, এই ইন্সপেকশন শীট অনুযায়ী সাইজ, ওয়েস্টের সাইজ, ইনসিমের সাইজ এবং আউটসিমের যে মেজারমেন্ট দেওয়া আছে সেগুলো ভালো করে মিলিয়ে নিতে হবে। এখন আমরা একটা টি শার্টের যেই ইন্সপেকশন শীট আছে সেটা একটু দেখে নিই। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে লেখা আছে স্মল, মিডিয়াম, লার্জ, মানে পোশাকের সাইজগুলো লেখা আছে। আর তারপরেই লেখা আছে চেস্ট উইথ, তারপর লেখা আছে শার্ট লেন্থ, নেক্সটে লেখা আছে স্লিভ লেন্থ। এখানে আপনারা দেখেন যে চেস্ট উইথের মধ্যে লেখা আছে 15 ইঞ্চি, ব্র্যাকেটে লেখা আছে 38 সেন্টিমিটার। তার মানে আমরা যখন মেজারমেন্ট করি তখন দু ধরনের মাপটাই আমাদের প্রয়োজন হয়, কারণ এখানে ইঞ্চির মাপও দেওয়া আছে আবার সেন্টিমিটারের মাপও দেওয়া আছে। নেক্সট দেখেন শার্ট লেন্থ 2538 সেন্টিমিটার ইঞ্চি, 2538 ইঞ্চি। তার মানে আমাকে যে আমরা সুতার মাপগুলোর ইংলিশ নাম শিখেছিলাম, এখানে 25 ইঞ্চি 3 সুতা। তার মানে শার্টের লেন্থটা হবে, স্মল সাইজের শার্টের লেন্থটা হবে কত, 25 ইঞ্চি 3 সুতা। আমি যদি এর চেয়ে কম বা বেশি করে স্মল সাইজের শার্ট তৈরি করি তাহলে বায়ার এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমাকে এই মেজারমেন্ট শিট অনুযায়ী প্রত্যেকটি মেজারমেন্ট অ্যাকুরেট আছে কিনা সেটা দেখতে হবে। অবশ্যই এই যে শিটটা দেখার জন্য আপনাকে অবশ্যই মেজারমেন্টের যেই আমি কি পয়েন্টগুলো আপনাদেরকে দেখিয়েছি সেটা অনুশীলন বারবার করতে হবে, তাতে আমার কি হবে, এই মেজারমেন্টগুলো অ্যাকুরেট হবে। এখন আমরা দেখে নিই কিছু গার্মেন্টসে ব্যবহৃত কোড ও সাইজ। এখানে লেখা আছে ডাবল এক্স এস অর্থাৎ এক্সট্রা এক্সট্রা স্মল, এক্স এস অর্থাৎ এক্সট্রা স্মল, এস আমরা বুঝতে পারছি স্মল, নেক্সট এম মিডিয়াম, এল ফর লার্জ, এক্স এল অর্থাৎ কি এক্সট্রা লার্জ, ডাবল এক্স এল এক্সট্রা এক্সট্রা লার্জ, মাঝে মাঝে এটাকে এক্সেস এক্সট্রা লার্জও বলা হয়, ট্রিপল এক্সএল, এক্সট্রা 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 লার্জ। আমরা এই ধরনের সাইজগুলো কিন্তু কোনটার কি নাম এগুলো কিন্তু বন্ধুরা জানতে হবে, কারণ শার্টের যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করবেন অবশ্যই আপনাকে কোন সাইজের সাথে কোন মেজারমেন্ট যাচ্ছে সেটা অবশ্যই বুঝতে হবে। আর আপনি আসলে টেলারিং সেকশনে যদি কাজ করেন বা কৃষি ডিপার্টমেন্টে যদি জব করেন, এই মেজারমেন্টের আজকে যে সেশনটা আমি নিলাম অবশ্যই এটা আপনারা কি করবেন, বাসায় বারবার এই ভিডিওটি দেখে আপনারা কি করবেন, অনুশীলনী করার চেষ্টা করবেন। কারণ দেখা যাবে যে মেজারমেন্ট যদি অ্যাকুরেট না হয় তাহলে কোনো পৃথিবীতে কোনো কিছুই কিন্তু মেজারমেন্টের বাহিরে নাই। তাই মেজারমেন্টের উপরে অবশ্যই আপনারা কি করবেন, জোর দিবেন। নেক্সট ক্লাসে বন্ধুরা আমরা শিখবো অ্যাক্সেসরিজ অ্যান্ড হ্যান্ড টুলস, অর্থাৎ অ্যাক্সেসরিজ, একটা ফিনিশিং সেক্টরে যে সকল অ্যাক্সেসরিজ প্রয়োজন আছে সেই অ্যাক্সেসরিজগুলো আমরা দেখার চেষ্টা করব, এবং হ্যান্ড টুলসগুলো কি কি হ্যান্ড টুলস আমরা ফিনিশিং সেকশনে ব্যবহার করি সেগুলো আমরা জানবো। ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ মাস্ট বি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, অবশ্যই ক্লাসটা মিস করবেন না আপনারা। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা যথাসময়ে হাজির হব। দেশের এই মহামারী পরিস্থিতিতে আমরা চেষ্টা করেছি আপনাদের কিছু উপকার করার জন্য এই অনলাইন ক্লাসের মাধ্যমে। সবাই সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, মাস্ট বি।